ধড়মড় করে উঠে বসলাম। অবশ্য চোখ খোলার পরে ঠিক কোথায় আছি সেটা বুঝতে কিছুটা সময় লাগল। কিছু জিজ্ঞেস করার আগেই লোকগুলো দরজা খুলে সুটকেস সহ আমাকে প্রায় ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দিল। ট্রেনটা বোধহয় আমার নেমে যাওয়ার অপেক্ষাতেই ছিল। ধুলো ঝেড়ে উঠে দাঁড়াবার আগেই এক রাশ সাদা ধোঁয়াসহ কয়লার গুঁড়ো আর আগুনের ফুলকি প্ল্যাটফর্মের উপর ছড়িয়ে দিয়ে লম্বা ওয়েসেল দিয়ে ক্লান্ত সরীসৃপের মতো প্রথমে ধীরে ধীরে, তারপর গতি বাড়িয়ে হারিয়ে গেল দূরের গাছপালার আড়ালে। ঘড়ির কাঁটা বিকেল 4টের ঘর শুনছে। পুরুলিয়া থেকে চন্দ্রপুরা হয়ে কোটশিলা যাওয়ার ব্রাঞ্চ লাইনে এই ছোট্ট একটা স্টেশন ডমরুঘুটু। তবে লালমাটির ঢিবি আর তার উপরে পলেস্তরা খসা ইঁটের ঘরের গায়ে তোবড়ানো রং চটে যাওয়া সাইনবোর্ডে স্টেশনের নামটা লেখা না থাকলে আদৌ এটা স্টেশন কিনা বোঝা অত্যন্ত দূরও। সময়টা বৈশাখের শুরু হলেও দিন কয়েক ধরে চলা ঝড়বৃষ্টির ফলেই বোধহয় রার বাংলার সেই চামড়া জ্বালানো গরমটা এখনও নিজের দাপট দেখিয়ে উঠতে পারেনি। গতকাল রাতে হাওড়া থেকে ট্রেনে চেপেছিলাম। আজ ভোরে পুরুলিয়া পৌঁছে আবার এই কোটশিলা যাওয়ার প্যাসেঞ্জার ট্রেনে উঠেছি। একে তো ট্রেনে আমার রাতে ঘুম হয় না, তার উপরে ব্রাঞ্চ লাইনের গাড়িটা সারা রাস্তা ছোটার থেকে বেশি দাঁড়াতে দাঁড়াতে আর নানা রকমের যাত্রীর সঙ্গে নানা রকমের মালপত্র নিয়ে গন্তব্যে পৌঁছনোর সময়টা দুপুর থেকে বিকেলে এনে ফেলেছে। ফলে মাথার দুপাশটা টনটন করছিল বেশ। এই সময়টা একটু চা পেলে মন্দ হতো না, কিন্তু পাশে যত দূর চোখ গেল তত দূর ধুধু প্রান্তর আর মাঝে মাঝে হঠাৎ করে গজিয়ে ওঠা ঝোপঝাড় ছাড়া আর তেমন কিছুই নজরে পড়ল না। পোড়াপুকুর গ্রামটা এখান থেকে আরো মাইল 4 দূরে। চিঠিতে লেখা ছিল প্ল্যাটফর্মে লোক থাকবে আমাকে নেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি দেখে তেমন ভরসা পেলাম না। আসলে আমার নাম অনুকূল গড়াই, নিতান্তই ছা পোষা অকৃতদার একজন বাঙালি ভদ্রলোক। তবে গরিবের ঘোড়া রোগ হলে যা হয় আর কি, 10টা-5টার কেরানিগিরিতে বাঁধা জীবনের মধ্যে লেখার ভূত মাথায় চেপে বসল। গোটা কয়েক গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হয়ে নেশাটা আরও বেড়ে গেল। ঠিক করেছিলাম অফিস থেকে ছুটি নিয়ে কোনো নির্জন জায়গায় গিয়ে মনের মতো এবার একটা উপন্যাস লিখব। অফিসের ক্যান্টিনে কথাটা তুলতেই পোড়াপুকুর আসার প্রস্তাবটা এসেছিল নিবারণ চাটুজ্যের থেকে। এই গ্রামে নাকি ভদ্রলোকের পরিচিত একঘর যজমান আছে, যেতে চাইলে তিনি মোটামুটি একটা ব্যবস্থা করে দিতে পারেন। এমন সময় আমার চিন্তা ভাবনা যুক্তির জাল ছিন্ন করে একখানা এক্সপ্রেস ট্রেন লাল ধুলো উড়িয়ে প্রবল শব্দে মুচকি হেসে স্টেশনটাকে কটাক্ষ করে চলে গেল। আর তারপরেই সেই ইঁটের ঘর থেকে কালো কোট পরা এক বৃদ্ধ হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে জীর্ণ সবুজ পতাকাটা অদৃশ্য হয়ে যাওয়া ট্রেনের দিকে বার কয়েক মেরে আবার ঘরে ঢুকে পড়লেন। এতক্ষণ পরে মানুষের চিহ্ন পেয়ে আমার ধরে একটু প্রাণ এলো। চটপট টিনের সুটকেসটা বগল দাবা করে দৌড় দিলাম ঘরের দিকে। বৃদ্ধ লোকটি তখন তক্ত বসে বসে সর্বশক্তি দিয়ে একটা কালো তোবড়ানো টিনের টিফিন কৌটোর এঁটে যাওয়া ঢাকনা খোলার চেষ্টা করছিলেন, আর সম্ভবত তিনি এই পাণ্ডববর্জিত জায়গায় কোনো আগন্তুককে আশা করেননি। তাই দরজার কাছে দাঁড়ানো মাত্রই আমাকে দেখে চমকে উঠলেন। ঘরের ভেতরে নোনা ধরা স্যাঁতস্যাঁতে দেওয়ালের জায়গায় জায়গায় বড় বড় ফাটলের চিহ্ন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে আয়ু হয়তো আর বেশি দিন নেই দেওয়ালগুলোর। বৃদ্ধ কালো হয়ে যাওয়া লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরে ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, এই, কে তুমি? এখানে কিভাবে এলে? লোকটার ঘোলাটে চোখগুলো দেখে বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল আমার। একটা ঢোক গিলে বললাম, মানে একটু আগে প্যাসেঞ্জার ট্রেনখানা থেকে নেমেছি, যাব পোড়াপুকুর। কি কি নাম বললে? পোড়াপুকুর, কৃষ্ণ আচার্যর বাড়ি। আর কোনো কথা না বলে বৃদ্ধ ঘরে ঢোকে লণ্ঠনটা যথাস্থানে রেখে পুনরায় টিফিন কৌটো খোলার কাজে মন দিলেন। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখান থেকে যাওয়ার উপায়টা যদি একটু বলতেন। কিছুই তো তেমন দেখছি না আসলে। কিচ্ছু পাবে না, কিচ্ছু না। আগে যখন কিছু কিছু প্যাসেঞ্জার ট্রেন থামতো, তখন সকাল বিকেল গরুর গাড়ি থাকতো, কিন্তু এখন মোটে সকালে একটা গাড়ি শহরে যাওয়ার আর দুপুরে একটা গাড়ি ফেরার। কেউ ওঠে না, কেউ নামেও না এখানে। তাই গাড়িগুলো উধাও হয়েছে।
হেঁটে তাও কতক্ষণ লাগবে? বৃদ্ধ আবার আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর বিড়বিড় করে বললেন, শহুরে বাবু, ফরফরি খুব। হেঁটে যাবে? গায়ের রাস্তার কোনো ধারণা আছে? আজ পূর্ণিমা, আবার যাবে কোথায়? পোড়া পুকুর। সালা, সেই গ্রামের কে মানুষ আর কে? মানে? এইবার প্রায় খেঁকিয়ে উঠলেন বৃদ্ধ। সশব্দে টিফিন কৌটোটা নামিয়ে রেখে প্রায় মারমুখী হয়ে বললেন, এই, তুমি বিদে হও তো এখন। যত সব, অত বক বক করার সময় নেই আমার। সন্ধে নামার আগে ৮ ক্রোশ সাইকেল চালিয়ে গাঁয়ে ফিরতে হবে। সরকার বাহাদুর স্টেশনটা তুলে দিলে হাড় কখানা জুড়োয় আমার। ওই দেখো, আবার দাঁড়িয়ে রয়েছে। এক প্রকার ছিটকেই বেরিয়ে এলাম ঘর থেকে। বৃদ্ধ তখনও গজগজ করেই চলেছে। মরার বয়স হয়েছে, তাও পুরোর গুমরের অভাব নেই। ফেরার পথে পুরুলিয়া নেমে কমপ্লেন করতে হবে লোকটার নামে। সেই দুপুরে ট্রেনে সবরি কলা আর নারকেল নাড়ু খেয়েছিলাম। জঠরাগ্নির তাপে সেই খাবার কবেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। সুটকেসের ভেতরে অবশ্য মুরগি আছে, কিন্তু তার আগে ঘাম চটচটে হাত দুটো ধুতে হবে। একটু জলের যে ব্যবস্থা কোথায় পাই? এই যে এই যে এদিকে 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 আপনি তো অনুকূল গড়াই, হ্যাঁ? এবার আমার চমকানোর পালা। গলা শুনে নজর পড়ল স্টেশনের বাইরে ছোট্ট একটা মাটির ঢিবির উপরে, যেখানে দুটো খেজুর গাছ পরস্পরকে জড়িয়ে ধরে বেড়ে উঠেছে। ঠিক তার নিচেই দাঁড়িয়ে রয়েছে লোকটা। মাঝবয়সী, গায়ের রং তামাটে, পরনে চক্কর বক্কর হাল ফ্যাশনের শার্ট, ডোলা পায়জামা। মাথার পেছনের চুলগুলো জোর করে সামনে নিয়ে এসে টাক ঢাকার প্রবল ব্যর্থ চেষ্টা। লোকটা আবার ইশারা করতে আমি সাড়া দিলাম, হ্যাঁ। লোকটা এবার লাফ দিয়ে ঢিবি থেকে নেমে আমার সামনে এসে হলুদ শোক পড়া দাঁত বের করে বলল, একদম সরি স্যার, আমি দুবার এসে ঘুরে গেছি, কিন্তু এবার বড্ড লেট হয়ে গেল যে। ওয়েলকাম ওয়েলকাম, ইউ আর মাই সার্ভেন্ট স্যার। আই এম গুরুপদ, গুরুপদ গড়াই। আমি যে অনুকূল বুঝলে কি করে? আরে সে আর এমন কি কঠিন, এখানে ট্রেনের দাঁড়াতে হয় বলে দাঁড়ায়, নাহলে কি আর নামে? আর নেমেই বা কোথায় যাবে? তা গুরুপদ আমাদের গন্তব্যে যাওয়ার বাহন কি, চরণযুগল? গুরুপদ জিভ কেটে বলল, না না স্যার, কলকাতা থেকে খবর পাওয়া মাত্র আপনার জন্য একখানা গাড়ি নিয়ে এসি। এখন চলুন দেখিনি, বেলা ফেরা এলো যে। কথাটা নেহাত মিথ্যে নয়। সামান্য কিছু খেয়ে যখন গুরুপদ নিয়ে আসা গরুর গাড়িটায় উঠে বসলাম, তখন পশ্চিমের আকাশে ধীরে ধীরে লাল আভা ছড়িয়ে পড়ছে। দমরঘুটু স্টেশনটা চোখের আড়ালে চলে যাওয়ার আগেই দেখলাম স্টেশনের সেই বৃদ্ধটা বারবার হাত জোর করে কপালে ঠেকিয়ে কি যেন একটা বলছে। এর আগে সেলুলয়েডে বা বইয়ের পাতায় সবুজ শস্য শ্যামলা গ্রামের রূপ দেখেছিলাম অথবা বর্ণনা পড়েছিলাম, কিন্তু ক্যাঁচর কোচর শব্দ করে গাড়ি যত হেলে দুলে গায়ের ভেতরে প্রবেশ করছি, তত গ্রামের সেই প্রকৃত সংজ্ঞা আর বাস্তব রূপের মধ্যে ফারাক ততই প্রকট হয়ে উঠছিল। কোথায় সেই গভীর ভাবনায় ফুলের গন্ধ আর সোনার মতন গোধূলি? তার বদলে একটা পচা ব্যবসা গন্ধ নাকে ঝাপটা দিয়ে যাচ্ছিল বারবার। চারপাশটা কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে রয়েছে। পরন্ত বিকেলের আলোটাও কেমন যেন তামাটে হয়ে যাচ্ছে ক্রমশ। আরেকটু এগিয়ে একটা বাজ পড়া মরা বটগাছের নিচে গাড়িটা থামিয়ে নেমে পড়ল গুরুপদ। কি হলো, থামলে কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। গুরুপদ খুক খুক করে কেশে জবাব দিল, সামনে জঙ্গল স্যার, খুবই ডেঞ্জারাস, তাই ঢুকবার আগে আলোটা জ্বেলেনি। ওর দেখা দেখি আমিও গাড়ি থেকে নামতে গেলাম, কিন্তু গুরুপদ মুখে আঙুল দিয়ে ইশারা করে ফিসফিসিয়ে বলল, ওই কাজটি করবেন না স্যার, ওই কাজটি করবেন না, গাড়িতেই বসে থাকুন। ওরা একবার গন্ধ ফেলে আর দেখতে হবে না। কারা? গুরুপদ কি একটা বলতে গিয়েও ঢোক গিলে চুপ করে রইল। তারপর দ্রুত হ্যারিকেন জ্বালিয়ে গাড়ি নিচে ঝুলিয়ে আবার উঠে পড়ল। দেখি বাবা, তাড়াতাড়ি পৌঁছে যেতে। গাড়ি আবার কেঁচোর কোচোর শব্দ করে গড়াতে শুরু
ঘুমটা ভেঙে গিয়েছিল ভোররাতের দিকে খুট করে একটা আওয়াজে। ব্যাগে যা খাবার ছিল তাই দিয়ে রাতে কোনো রকমে চালিয়ে দিয়েছি। আসলে প্রায় একটা রাত পুরো জাগার পরে আবারই বাড়ি অবধি আসার ধকল শরীর যথেষ্টই ক্লান্ত ছিল। ফলে বালিশে মাথা রাখতেই ঘুমে জড়িয়ে এসেছিল চোখ। এই পুরাপুকুর জায়গাটা বেশ অদ্ভুত রকমের। আসার পথে গুরুপদ যে ভয়ানক জঙ্গলের কথা বলেছিল, আদতে সেটা জঙ্গল নয়, পুরো একটা বসতি। কিন্তু বাড়িগুলো এতটাই জীর্ণ আর জঙ্গলি লতাপাতার ফাঁকে ঢাকা পড়ে গেছে, সেগুলোতে আর যেই হোক অন্তত কোনো মানুষ থাকতে পারে না। কিন্তু বাড়িগুলোর দিকে এক ঝলক দেখলেই একটা অন্য রকমের অনুভূতি তৈরি হবে। মনে হবে যেন সেখানে খানিক আগেও বোধহয় কারোর আনাগোনা ছিল। মেঠো পথে হঠাৎ করে অচেনা মানুষকে আসতে দেখে তারা সরে পড়েছে। কেষ্ট ঠাকুর অর্থাৎ কৃষ্ণকমল আচার্যর দোতলা বাড়িটাও বেশ ছিমছাম। আমাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটিও যথেষ্ট বড় এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। একখানা তক্তপোষ, দেওয়ালে একখানা আয়না, ছোট আলনা, হাতল ভাঙা চেয়ার আর ঘুণে ধরা একখানা টেবিল। একজন মানুষের এতেই আরামে কাজ চলে যায়। এই ঘর থেকে পাশের ঘরে যাওয়ার একটা একপাল্লার দরজা আছে। সেটা বাদ দিয়ে আশেপাশের অন্য ঘরগুলোর দরজা তালাবন্ধ। গুরুপদকে জিজ্ঞেস করে জানতে পারলাম কৃষ্ণকমলবাবু পরিবার নিয়ে হাওয়া বদল করতে দেওঘর গেছেন। তবে গুরুপদ কিছু না জানালেও এই বাড়ির ওপর তলায় যে আমার আরও একজন সঙ্গী রয়েছে তা প্রথমে সদর দরজায় পা দিয়ে দোতলার বারান্দায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পেরেছিলাম। ভদ্রলোকটির বয়স আন্দাজ ৬০-৬৫ কম নয়। কপালে রসকলি আঁকা। চোখে চোখ পড়তেই মনে হলো তিনি ইশারায় কিছু বলতে চাইছিলেন, কিন্তু গুরুপদকে দেখে দ্রুত সরে গেলেন। এমন সময় আবার খুট করে আওয়াজ হল। আমার চোখ পড়ল সামনের বড় জানালাটার দিকে। সেটার পাল্লা দুটো হাট করে খোলা, অথচ এখনো স্পষ্ট মনে আছে শোয়ার আগে জানালাটা বন্ধ করেই শুয়েছিলাম। বাইরে এমন কোনো ঝড় হচ্ছে না অথবা জোরে হাওয়া বইছে না যে শক্ত করে বাঁধা জানালাটা খুলে যাবে। তাহলে কি কেউ ঘরে ঢুকেছে? সর্বনাশ! চোর নাকি? কথাটা মনে হওয়া মাত্রই তক্তপোষের নিচে রাখা হ্যারিকেনের শিখাটা একটু উস্কে দিয়ে ঘরের চারপাশে চোখ বুলোলাম। না, কেউ তো নেই। তাছাড়া দরজাটাও তো ভেতর থেকে ছিটকিনি দেওয়া। হ্যারিকেনটা মেঝেতে নামিয়ে রেখে জানালাটা বন্ধ করার জন্য এগিয়ে যাব ঠিক তখনই দৃশ্যটা দেখে বুকের ভেতরটা কেমন যেন ধড়াস করে উঠল। আর একটা কালো মাথা ধীরে ধীরে জানালার নিচ থেকে উপরে উঠে আসছে। অন্ধকার মুখটা বুঝতে না পারলেও তার দৃষ্টি যে আমার চলাফেরার উপরে নিবদ্ধ এটুকু বুঝতে অসুবিধা হয় না। হ্যারিকেনটা দ্রুত তুলে নিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু হ্যারিকেনের হলদেটে আলোটা জানালা অবধি পৌঁছানোর আগেই মাথাটা অদৃশ্য হয়ে গেল। আকাশে গোল থালার মতন চাঁদ উঠেছে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। সেই আলোয় বাইরে যত দূর দেখা যাচ্ছে তত দূর লোকজন তো বটেই, কোনো প্রাণীরই অস্তিত্ব নেই। মনে হলো অদৃশ্য কারোর আদেশে পোড়া পুকুরের রাত যেন বেশি নীরব। এই আদেশ অমান্য করার সাহস কারণ নেই। তাই হয়তো মাঝে মাঝে ঝিঁঝি পোকার দল ক্ষণিকের জন্য নিজের অস্তিত্ব জানান দিয়েও আবার চুপচাপ হয়ে যাচ্ছে। হঠাৎ আমাকে তীব্রভাবে চমকে দিয়ে বাড়ির ছাদ থেকে একটা বেড়াল ম্যাও শব্দে সামনের ঝোপের ওপর লাফিয়ে পড়তেই স্থবির হয়ে থাকা গাছগুলোর মধ্যে একটা ভয়ানক আলোড়ন সৃষ্টি হল। বিস্ময়ের ভাবটা কেটে যেতেই আমি দরজা খুলেই এক দৌড়ে চলে গেলাম ঝোপের দিকে। বন্য লতাপাতা, যজ্ঞডুমুর গাছের আড়ালে বেড়ালটার চিৎকার ক্রমশ ঝিমিয়ে আসছে। আশপাশ থেকে গোটা কয়েক ঢেলা তুলিয়ে নিয়ে এক এক করে ছুঁড়তে লাগলাম ঝোপ লক্ষ্য করে। বেশ কিছুক্ষণ পরে চারপাশ আবার আগের মতন চুপচাপ শান্ত হয়ে গেল। এই ঘটনার পরে একটা বিষয় নিয়ে আমার আর কোনো সংশয় রইল না। পোড়াপুকুরের নীরবতা আসলে এখানকার ছদ্মবেশ মাত্র, শুধু সামান্য সুযোগের অপেক্ষা। এই ছদ্মবেশী হিংস্র দাঁত নখ বের করে নিজের রূপ ধারণ করতে বেশি সময় নেবে না। ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসা টাটকা রক্তের ধারাটা গোড়ালি স্পর্শ করে বোধহয় আমাকে সমর্থন করল।
এই সর্বনাশ হয়ে গেল রে, পুরো ভিলান্ডার হয়ে গেল স্যার। ভোররাতের ঘটনাটার পর ঘরে ফিরে দেখেন যে ঘুমিয়ে পড়েছিলাম, কিছুতেই পারিনি। দেখ- ঘুম যখন ভাঙল, সকালের রোদ জানালা দিয়ে তক্তপোষের শেষ প্রান্ত ছুঁয়ে ফেলেছে। বোধহয় পর্যাপ্ত ঘুম না হওয়ার ফলেই তন্দ্রার ভাবটা তখনও আমার কাটেনি। তাই গুরুপদর ইনিয়ে বিনিয়ে কান্নাটা মনে হচ্ছিল লক্ষ যোজন দূর থেকে কানে এসে ঢুকছে। কিছুটা ধাতস্থ হয়ে খুলে রাখা ফতুয়াটা গায়ে চাপিয়ে চলে এলাম সদর দরজার কাছে। বাইরে রোয়াকে বিড়ালের মৃতদেহটাকে সামনে রেখে কপাল চাপটে চলেছে বাবা, গুরুপদ। এই কর্তারে আমি কি জবাবটা মিশমিশে কালো ক্ষীণকায় দেবো? ডিগডিগে লম্বা লোক গুরুপদর কানের কাছে কিসব যেন বিড়বিড় করে বলছে। আমার উপস্থিতি গুরুপদ আর সেই লোকটা তখন অবধি টের পায়নি। হঠাৎ বিড়ালের মাথাবিহীন দেহটার উপর চোখ পড়তেই আমার চুল থেকে পায়ের নখ সব কেমন যেন শিরশির করে উঠল। ধবধবে সাদা রঙের ওপর শুকনো জমাট বাঁধা রক্তের ছাপ, কিন্তু পেটের নিচটা কেউ যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। পেছনের পা দুটো পুরোপুরি চেরা, জায়গায় জায়গায় ঝুলে রয়েছে মাংস। আজ অব্দি কখনো কোনো প্রাণীকে মেরে এভাবে খেতে দেখিনি। পেটের ভেতর থেকে একটা তীব্র বমির ভাব গলা অবধি উঠে এলো। গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে গুরুপদ? গুরুপদ প্রথমে কিছুটা চমকে উঠল, তারপর আমার পায়ের কাছে প্রায় আছড়ে পড়ে বলল, স্যার, স্যার খুকু আর নেই স্যার, দানয় ওরে খেয়ে নিয়েছে। এই যে কর্তার স্বাদের বেড়াল ছিল গো, স্বাদের বেড়াল ছিল, দানো? এই বাড়িতে আসে, রাত বেরোতে বের হয়। এই বাড়ির উপরতলায় একটা বৃদ্ধ থাকে, তুমি তো তার কথা আমাকে বলনি। আরে ওটাই স্যার পাগলা দানো, ক্ষমতা স্যার, একেবারে ওর কাছে যাবেন না, শালা মার্ডার করে ছেড়ে দেবে। এদিকে বেশতম, ওদিকে যায় পায় তাই খায়। উলসির চড়ুই পাখি হোক আর টিকটিকি, শালা পাগল কি করে দে দরজা খুলে চলে আসে, এত শক্ত তড়ি দিয়ে বাঁধলাম কে জানে। আয় আয় রে, শালা ধানই খেয়েছে রে। সে কি, ওনাকে বেঁধে রাখো নাকি? এবার গুরুপদর বদলে অন্য একটা লোক মুখ খুলল। মানুষের যে এরকম খসখসে গলা হতে পারে ধারণাই ছিল না। বাবু মনে লয় এখানকার লয় না? না মানে আমি এখানে এসেছি কলকাতা থেকে। কলকাতা নামটা শুনে লোকটার কোটরে ঢুকে থাকা চোখ দুটো বড় বড় হয়ে গেল। সাপের মতো জিভটা বার করে সে বলল, কলকাতা? হ্যাঁ, তো কুতো মানুষ, কুতো গাড়ি, কুতো খাবার, তা সেখান থেকে এখানে মরতে এলেন কেন? আমি প্রায় বলেই ফেলছিলাম এখানে আসার উদ্দেশ্যটা, কিন্তু লোকটা অন্য কিছু ভেবে বসতে পারে এই ভয়ে আর কথা বাড়ালাম না। গুরুপদ গামছার খুঁত দিয়ে চোখ মুছতে মুছতে ততক্ষণে একটা বস্তা জোগাড় করে সযত্নে বেড়ালের দেহটা তাতে ভরে নিঃশব্দে ঝোপের ভেতর ঢুকে পড়ল। মাথাটা ধরে আছে। এখন একটু চা হলে মন্দ হতো না, তবে গতকাল আসার পথে যেটুকু মোটামুটি দেখেছি তাতেও নাগালের মধ্যে ওই গরম পানীয়টি পাওয়া খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়। গ্রামের বাইরে কোথাও হাটবাজার বসে কিনা সেটা লোকটার থেকে একবার জেনে নিলে ভালো হয়। দিন কয়েক থাকব, কাঁচা বাজার অথবা মাছ টাচের ব্যবস্থাও করতে হবে। লোকটা কোমরে হাত দিয়ে গুরুপদর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। জিজ্ঞেস করলাম, এই যে তোমার নাম কি? লোকটা মাথা চুলকে জবাব দিল, আজ্ঞা বুদ্ধ। তাই বোধো এখানে কাছাকাছি কোথাও বাজার আছে বলতে পারো? কিছু কেনাকাটা করার ছিল। বোধো ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে লিকলিকে আঙুল দিয়ে ঘাসে প্রায় ঢাকা পড়ে যাওয়া সরু রাস্তাটার দিকে ইশারা করে বলল, এই রাস্তা খতম হলেই বাজারটা মিলবে বাবু, তবে একবার বেরিয়ে চিনে আসতে পারবেন নি, আর না চিনলে ফিরতি ফিরতি রাত হবে, আর রাত নামা মানেই মনে মনে একটু হেসে নিলাম। এ পাগল বলে কি? একখানা ধুধু প্রান্তর, সর্বসাকল্যে কয়েক ঘর মানুষের বসবাস, গাড়ি ঘোড়া তো নেই, কলকাতার মতো নলিকলির অত কচকচানিও নেই। আমি নাকি চিনতে পারবো না? হুস, এমনিতেই আমাকে অফিসে অনেক ডাইরেক্টরি বলে ডাকে। একবার যে রাস্তা দিয়ে যাই সেটা আর ভুলি না। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বোধ। ভালো কথা, এখানে চোর ছেচর নেই তো? একবার আকাশের দিকে আর একবার ডুমুর ঝোপের দিকে তাকিয়ে বোধ অত্যন্ত সুকৌশলে আমার প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, মানুষ থাকলে তবেই তো লোভ আসবে বাবু, আর এখানে শুধু ক্ষুধা আর ক্ষুধা, পেট জেলা শুধু আগুন। একটু আগে লোকটার কথাবার্তায় হাসি পেলেও
এখন কেমন যেন করুণা হলো। হাড় জিরজিরে শরীরটার দিকে এক ঝলক তাকিয়ে বললাম, আজ দুপুরে খেতে এসো, আমি গুরুপদকে বলে রাখবোখন। এখন যাই, বুঝলে, বাজারটাকে সেরে আসি। ভগবান আপনার মঙ্গল করুন। কথাটা বলেই বোধ সেই সরু রাস্তাটা দিয়েই ধীরে ধীরে চলে গেল। আমি গুরুপদর জন্য আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর ওর ফিরে আসার কোনো লক্ষণ না দেখে বিরক্ত হয়ে ঘরে ঢুকে ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। মানুষ ভাবে এক, কিন্তু অলক্ষ্যে সৃষ্টিকর্তা বোধহয় অন্য কিছু সাজিয়ে রাখেন। বোধহয় রাস্তা চিনে ফিরে আসতে পারবো কিনা কথাটা শুনে তখন মজা পেলেও এখন মনে হচ্ছে লোকটা কথাটা নেহাত খারাপ বলেনি। ঘটনাটা ঘটেছিল বাজারে ঢোকার মুখে চায়ের দোকানের সামনে। পোড়াপুকুর থেকে বাজারের দূরত্ব হাঁটা পথে প্রায় ঘণ্টাখানেক। তখন ঝোঁকের বসে চলে গেলেও গোলটা বাঁধল ফেরার পথে। সারা জীবনে কখনো একটানা এতটা হাঁটার অভ্যেস নেই, তাই বাজারটা সেরে রোদটা পড়ে যাওয়ার অপেক্ষায় একটু চিরিয়ে নিচ্ছিলাম একটা ঝাঁকড়া বটগাছের নিচে। কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতেই পারিনি। চটকটা ভাঙল কপালে ঠান্ডা জলের ফোঁটার স্পর্শ পেয়ে। সময় তখন দুপুর গড়িয়ে বিকেলে গিয়ে ঠেকেছে। একটু আগেও যে আকাশে রোদ ঝলমল করছিল, এখন সেখানে দাপাদাপি করছে ঘন কালো মেঘেদের দল। বেশি কিছু ভাবনা চিন্তা করার আগেই প্রথমে বড় বড় হরিণ লুটের বাতাসার মতো, তারপরে অঝোর ধারায় বর্ষণ শুরু হলো। আমি এক দৌড়ে ওই চায়ের দোকানের ভিতরে গিয়ে উঠলাম। বাঁশের বেড়া, খড়, ইঁট দিয়ে তৈরি একটা অস্থায়ী দোকান। উনুনে চায়ের জল ফুটছে, কাচের বয়ামগুলোর বেশিরভাগই খালি। অপ্রত্যাশিত আগমনে বৃদ্ধ দোকানদার আর বেঞ্চে বসে থাকা গোটা কয়েক খদ্দের উৎসুক চোখে তাকিয়েছিল আমার দিকে। আগুনের লালচে আঁচে তাদের প্রত্যেকের মুখগুলো নরক থেকে উঠে আসা কোনো প্রাণীর মতো লাগছিল। বৃদ্ধ দোকানদার ঘোলাটে চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যাবা কই? আমি রুমালে মাথা মুছতে মুছতে জবাব দিলাম, যাব পোড়াপুকুর। হুট করে বৃষ্টিটা চলে এলো, কখন যে থামবে। সশব্দে লোকগুলোর হাত থেকে চায়ের ভাতটা পড়ে গেল। বৃদ্ধটি অস্ফুট আর্তনাদ করে ছিটকে সরে দাঁড়ালো এক হাত দূরে। তারপর উনুন থেকে একটা জ্বলন্ত কাঠ বের করে বিকৃত কণ্ঠে চেঁচিয়ে বলল, আরে দেখছো কি, মারো আকে, ওরা পুকুর থেকে এসিছে, মারতে পারলেই না পাবি, একখানা কালো মোড়ো। এবার বেঞ্চে বসে থাকা লোকগুলো যন্ত্রচালিত পুতুলের মতো ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করল আমার দিকে। কি কারণে লোকগুলো পোড়াপুকুরের নাম শুনে ওরকমভাবে পাল্টে গেল ঠিক বোধগম্য হল না। মৃত্যুকে সামনাসামনি দেখে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না এই মুহূর্তে ঠিক কি করা উচিত। হঠাৎ আমার ষষ্ঠেন্দ্রিয় অতি সক্রিয় হয়ে উঠল। কেউ যেন ক্রমাগত মাথার ভেতরে ধাক্কা দিয়ে বলতে লাগল, পালাও অনুকূল, পালাও, পালাও। বৃষ্টিতে অচেনা মেঠো রাস্তার অন্ধকারে দ্রুত দৌড়ানো এক প্রকার অসম্ভব। তবুও পেছনে পুরুন মশাল হাতে ছুটে আসা উন্মত্ত জনতার সঙ্গে নিজের দূরত্বটা প্রাণপণে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। একসময় মনে হচ্ছিল প্রগুণ চাপে আমার হৃৎপিণ্ডটা কেটে যা, দম বন্ধ হয়ে আসছি। কতক্ষণ ওভাবে দৌড়েছি খেয়াল নেই। কাদামাখা রাস্তায় ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে যখন একটা কাঁটা ঝোপের উপর হুমড়ি খেয়ে পড়ে পেছন দিকে চাইলাম, তখন দেখি সেই ভিড়টা নেই। কিন্তু তখনও দুজন লোক লাঠি হাতে জঙ্গলের লতাপাতাগুলোয় ক্রমাগত আঘাত করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। এতক্ষণ যে বৃষ্টিটা একা একা পৃথিবীর তৃষ্ণার্ত বুকের পিপাসা মিটিয়ে চলছিল, এবার তার সঙ্গে দোসর হল ঝড়। সেই ঝড়ের প্রাবল্য এতটাই যে ঝোপের মাঝে মাঝে বড় গাছগুলো প্রায় নুয়ে পড়ছিল মাটির সঙ্গে। শোঁ করে শব্দ করে যেন একসঙ্গে অনেক দামাল হাতি পিষে দিয়ে যাচ্ছে পুরো জঙ্গলটাকে। এই দুর্যোগ, ঘন অন্ধকার আর অদূরে ওই লোক দুটো, এসবের মাঝখানে এখানে বসে থাকা বিপজ্জনক। কিন্তু যাবোটাই বা কোথায়? চারপাশের দৃশ্যগুলো এখন প্রায় একই রকম লাগছে। মনে হচ্ছে সেই একই ঝোপঝাড়, লতানো কাঁটা গাছের সেই একই জঙ্গল যেন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ঠিক এমন সময় আকাশ ফালা ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। সঙ্গে সঙ্গে আমার চারিদিক কাঁপিয়ে কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। কণিকের সেই নীলচে আলোয় যাবে, তাতে আমার শিরা উপশিরায় হিমশীতল জলের স্রোত বয়ে গেল।
এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কোনো জঙ্গল তো নয়ই, বরং জঙ্গলের আড়ালে ঢাকা পড়ে যাওয়া এক জীর্ণ কবরখানা। বেশিরভাগ কবরের ফলক টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে, আবার কোথাও হেলে পড়েছে কবরের সঙ্গে থাকা ক্রুশগুলো। কোথাও কোথাও কবরের মাটিগুলো এমনভাবে উঠে রয়েছে যেন দীর্ঘদিন ধরে ভেতরে শুয়ে থাকা লোকগুলো ধুলো মাটি ছেড়ে কিছুক্ষণ আগেই বেরিয়ে এসেছে। কথাটা মনে হওয়া মাত্রই বুকের ধূপপুকানিটা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। না না না, আর এখানে থাকা উচিত নয়। অন্ধকারে একটা দিক ঠিক করে দ্রুত হাঁটতে শুরু করলাম। যেরকম হুড়মুড় করে বৃষ্টিটা এসেছিল তেমন হঠাৎ করেই চলে গেল। সঙ্গে ঝড়ের বেগটাও ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। চারিদিক এখন আবার শান্ত, শুধু গাছের পাতা থেকে টুকটুক করে জল পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। আকাশের কোণে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, তবে আমার মাথার উপরে কালো মেঘের চাদরে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে। কোনো চঞ্চল বালকের মতো রূপলি